জয় গুরু। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই আমার ভূমিষ্ঠ প্রণাম। ইষ্টপ্রাণ দাদা এবং আমার প্রতি প্রত্যেকে আমার আনন্দিত। জয় গুরু। আজকে ইষ্ট প্রসঙ্গ করব নামের মাহাত্ম্য কথা। আলোকপাত করেছিলেন কমলকান্তি মিশ্র। সে আলোচনা পত্রিকা থেকে সংগৃহীত করা। তাহলে এখন শুরু করি। জীবনে চলার পথে এমন অনেক ঘটনা ঘটে যায়, মনের মণিকূটায় চিরস্মরণীয় চিরজাগ্রত হয়ে থেকে যায়। ঠাকুরের দেওয়া নাম বিশ্বাসের সঙ্গে করলে অসাধ্য সাধন হয়। আমার ব্যক্তি জীবনে কণায় কণায় তা অনুভব করি। বহু ঘটনা ধারার মধ্যে এমনই এক ঘটনার কথা তুলে ধরার চেষ্টা করেছি। শুনলে অবাক হয়ে যাবেন। ভয়ানক ঘটনা। সময়টা 2015 সালের মাঝামাঝি। মালদার অমৃতি সৎসঙ্গ স্বস্তি শিবিরের এক জায়গায় বসে এক দাদা বসে কান্না করেছিলেন। জয়গুরু দিয়ে কান্নার কারণ জিজ্ঞাসা করতেই তার কান্না আরও বেড়ে যায়। দু চোখ বেয়ে জলের ধারা গাল বেয়ে মাটিতে পড়ে আমি তো কিংকর্তব্য বিমূঢ় হয়ে কিছুক্ষণ তার পানে অপলক নয়নে চেয়ে থাকি। এইভাবেই কিছু মুহূর্ত কাটার পর চোখ মুছে ধরা গলায় তার নিজের পরিচয়, সমস্ত কথা ও কান্নার কারণ বলেন। তিনি কলকাতার হাইকোর্টের একজন বিশেষজ্ঞ উকিল। মালদা শহরে তিনির বাড়ি। কর্মসূত্রে 2 মেয়ে ও স্ত্রীকে নিয়ে কলকাতায় থাকেন। বড় মেয়ে শিয়ালদা কোর্টে ওকালতি করেন। ছোট মেয়ে স্নাতক ডিগ্রি নেওয়ার পর উচ্চপদস্থ চাকরির জন্য কোনো এক কোচিং সেন্টারে পড়েছেন। এই তো গেল তার সাংসারিক জীবন। স্বাভাবিক ছন্দে চলছিল তার পারিবারিক জীবন, কিন্তু এরই মধ্যে ঘটল ছন্দপতন। গত 3 মাস আগে ছোট মেয়ে কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার সময় এক ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে বাসের সঙ্গে ধাক্কা লেগে মাথায় প্রচণ্ড চোট পায়। প্রচুর রক্তক্ষরণ হয়। রাস্তার এক পাশ থেকে অন্য পাশে রক্তের স্রোত বয়ে যায়। অচৈতন্য অবস্থায় পড়ে থাকে রাস্তার এক পাশে। কলকাতার ব্যস্তময় মানুষের নজর পড়লেও সময় অভাবে পাশ কেটে চলে যায় অনেকেই। বেশ কিছু সময় পরে ঘটনাচক্রে সেই সংস্থার আর এক ছাত্রীর নজরে পড়ে। তার গলায় ঝুলানো আইডেন্টি কার্ড দেখে তার পিতার নাম ও ফোন নম্বর পেয়ে সে তড়িঘড়ি ফোন করে। সেই সঙ্গে আশেপাশের লোকদের সহযোগিতায় মেয়েটিকে নিয়ে যায় হাসপাতালে। খবর পেয়ে বাড়ির সবাই হাসপাতালে পৌঁছে যান ঠিকই, কিন্তু ভগবানের কাছে কাতর প্রার্থনা ছাড়া তাদের আর করার কিছু ছিল না। বেশ কয়েক ঘন্টা কেটে যায়। অপারেশন থিয়েটারে মাথার পিছনের অংশের খুলি ভেঙে গিয়েছে। রক্তক্ষরণ হয়েছে প্রচুর। দীর্ঘ সময় অপারেশনের পর ডাক্তারবাবু জানান তার জ্ঞান ফিরবে না। ফিরে কি না তা অসম্ভব। 72 ঘন্টা না কাটলে কিছু বলা যাবে না। ডাক্তারবাবুর দেওয়ার সময়সীমা 72 ঘন্টার পর হয়ে 5 দিন 7 দিন করে প্রায় 3 মাস কেটে গেল, কিন্তু জ্ঞান আর ফেরে না। ডাক্তারবাবুর পরামর্শে
তাকে নিউরো সায়েন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েকদিন কেটে গেল, অবস্থার কোনো উন্নতি বোঝা যায় না। জ্ঞান ফিরবে কি না তাও বোঝা যায় না। ডাক্তারবাবুদের এই ব্যাপারে জিজ্ঞাসা করলে তারা ঈশ্বরের উপর আস্থা রাখতে বলেন। এমনই দুর্বিবহ পরিস্থিতির মধ্যে কোনো এক গুরুভাইয়ের কাছে জানতে পারি পূজনীয় বাবাইদা নাকি মালদা আসছেন। তার 100 দিনের পরিক্রমার অঙ্গ হিসাবে তিনি অমৃতি সৎসঙ্গ স্বস্তি শিবিরে পৌঁছান। কিন্তু তার স্বল্প সময়ের অবস্থানের দর্শন প্রণামের সুযোগ হলেও নিবেদন করার সুযোগ হয়নি। তিনি এখানে থেকে বেরিয়ে উত্তরবঙ্গে বিভিন্ন মন্দিরে চলে যান। তাকে মেয়েদের চিকিৎসার কাগজপত্র দেখাতে না পেরেই এই কান্নাকাটি। বিজয়দার মুখে মেয়ের জীবন মৃত্যুর সমস্ত ঘটনা শুনে আমি স্তব্ধ হয়ে যাই। কিছু সময় নিঃশব্দে কেটে যায়, কারো মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। নিঃশব্দতা কাটিয়ে এক সময় বিজয়দাকে বলি, দাদা আপনি ভোর 4টা থেকে 4:30টার মধ্যে মালদা শহরের সম্রাট হোটেলের কাছে চলে আসুন, আমি আপনাকে পূজনীয় বাবাইদার কাছে নিয়ে যাব। আমার কাছে খবর ছিল পূজনীয় বাবাইদা গঙ্গারামপুরে রাত্রিবাস করবেন এবং সকালে বিনতি প্রার্থনার পর শিলিগুড়ি উদ্দেশ্যে যাত্রা করবেন। সেই সূত্রে ভোর 4:20 নাগাদ তাকে নিয়ে বালুরঘাটগামী বাসে করে গঙ্গারামপুর স্ট্যান্ডে নেমে রিক্সা করে মন্দিরে পৌঁছাই। স্বর্গীয় মিলন পাল মজুমদার গঙ্গারামপুর মন্দিরে এক সময় দায়িত্বে ছিলেন। তার সঙ্গে আমরা আত্মিক সম্পর্ক ছিল। সময় সুযোগ পেলেই তার কাছে চলে আসতাম, তার সঙ্গে ইষ্টকর্মের সঙ্গ দিতাম। তার সুবাদেই আমি ইষ্ট পরিবারের কাছে আসার সুযোগ এবং সেবা করার সুযোগ পাই। কাকিমাও মিলনদার স্ত্রী আমাকে খুব স্নেহ করেন। যখন গঙ্গারামপুর মন্দিরে বিজয়দাকে নিয়ে প্রবেশ করি তখন বিনতি প্রার্থনা শেষ হয়েছে। পূজনীয় বাবাইদা শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বর্মা, শ্রী শ্রী প্রীতদেবকে প্রণাম করে আচার্য ভবনের দিকে যাচ্ছিলেন। কাকিমাকে সমস্ত কথা খুবই অল্প সময়ে বলি এবং তিনি ইঙ্গিতে আমাদের কাগজপত্র বাহির করে তার পাশে দাঁড়াতে বলেন। পূজনীয় বাবাইদাকে আমাদের বিষয়টি নিবেদন করি। তিনি সমস্ত শুনে কাগজপত্র এক এক করে দেখে আমাকে উদ্দেশ্য করে বললেন, ডাক্তার সুধাপ্রিয় বোসকে চেনেন? না চিনলে সূর্য সেন স্লিটে 68 নং মন্দিরে ডাক্তার অমরদার সঙ্গে যোগাযোগ করে তার কাছ থেকে ফোন নম্বর নিয়ে তার সঙ্গে কথা বলুন। আমার দিকে তাকিয়ে ভুবন ভুলানো মুচকি হাসি হেসে চলতে থাকেন। পেছনে পেছনে আমরাও চলতে থাকি। কয়েক মিনিট বাদে তিনি রওনা দিলেন। কাকিমার সঙ্গে বিস্তারিত আলোচনা করে ঠাকুর প্রণাম করে আমরাও সেখান থেকে মালদা বেরিয়ে পড়ি। রাস্তায় চলতে চলতে আমরা পরবর্তী কর্মসূচি তৈরি করতে থাকি। সেই মোতাবেক রাতে দার্জিলিং মেলে আমরা কলকাতায় পৌঁছাই। 68 নং মন্দিরে এসে ডাক্তার অমরদার কাছ থেকে ডাক্তার সুধাপ্রিয়দার ফোন নম্বর সংগ্রহ করে ফোনে কথা বলি এবং পূজনীয় বাবাইদার যে তার সঙ্গে যোগাযোগ করতে বলেছেন সেটাও জানাই। সব শুনে তিনি সাক্ষাতের সব আলোচনার জন্য সেদিনই সকাল 10টা নাগাদ অমরধামে চলে আসতে বলেন। আমরা সময়ের আগেই অমরধামে পৌঁছাই। কিছুক্ষণ পরে ডাক্তার সুধাপ্রিয়দা এসে তার চেম্বারে বসেন। আমরা জয়গুরু দিয়ে তার চেম্বারে প্রবেশ করি, নিজের পরিচয় দিই। ডাক্তারবাবু জানান অল্প কয়েকদিন হলো তিনি মালদা মেডিকেল কলেজে জয়েন হয়েছেন। এরপর বিজয়দার মেয়েকে চিকিৎসা সংক্রান্ত সমস্ত কাগজপত্র দেখতে থাকেন এবং জানান তিনি সেই দিনই বিকাল 4টে নাগাদ নিউরো সায়েন্স হাসপাতালে বিজয়দার মেয়েকে দেখতে যাবেন। সেই সময় সবাইকে সেখানে উপস্থিত থাকার কথা বলেন। আমরা তার কথা মতো বিকালের দিকে হাসপাতালে উপস্থিত হই। তিনি সময় মতো এসে
3 মাস ধরে অচৈতন্য অবস্থায় থাকা বিজয়দার মেয়ে চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তারবাবুর অনুমতি নিয়ে ওয়ার্ডে প্রবেশ করেন। এই মুহূর্তটা জানানোর জন্যই আমার এই প্রথম লেখনী ধারণ। বিভিন্ন সৎসঙ্গে আলোচনার সুযোগ পেয়ে বা অন্য গুরুভাইদের সঙ্গে গল্প আমার এই অবিশ্বাস্য ঘটনা তাদের জানাচ্ছি। এমনকি 9ই ফেব্রুয়ারি 2023 মঙ্গলবারই সৎসঙ্গ কেন্দ্র উদ্বোধন উপলক্ষে সাধারণ সভার মুখ্য বক্তা হিসাবে ডাক্তারবাবু আলোচনায় এই ঘটনাটি বিস্তারিতভাবে সমস্ত মালদাবাসী তথা উৎসবের আগত সমস্ত জনসাধারণের সামনে তুলে ধরলেন। আমি ডাক্তারবাবুর পাশে দাঁড়িয়ে আছি। আমার ডান দিকে বিজয়দা, রোগীর ডান দিকে তার মা, বাম দিকে তার দিদি। আমরা 3 জন রোগীর পায়ের দিকে সেই ওয়ার্ডে অন্যান্য রোগী ও লোকজন সকলের দৃষ্টি আমাদের দিকে। ডাক্তারবাবু সদাপ্রিয় বোস মৃত প্রায় সেই রোগীর বাম পায়ের বুড়ো আঙ্গুল ছুঁয়ে মিনিট কয়েক চোখ বুজে নাম করলেন। চোখ খুলে বিজয়দাকে উদ্দেশ্য করে বললেন, মেয়ের নাম ধরে ডাকুন তো। বাবা ধরা গলায় ডাকলেন, বর্ষা 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 মা। মুহূর্তের মধ্যে জাদুর দণ্ড ছোঁয়ানোর মতো 3 মাস ধরে অচৈতন্য অবস্থায় পড়ে থাকা বর্ষা চোখ খুলল। তার চোখ দিয়ে গড়িয়ে এলো জলের ধারা। হাত ও পায়ের আঙুলগুলো নড়তে লাগলো। বাবা মাকে চিনতে পারছে বলে মনে হচ্ছে, কিন্তু গলা থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। সেই ওয়ার্ডের সমস্ত পেশেন্ট পার্টি ভিড় জানালো ডাক্তারবাবুর কাছে। ইনি কে? নিজেদের মধ্যে বিভিন্ন কথা বলি করতে লাগলো। আমি মৃত গোবরে পোকার গল্প শুনেছি, কিন্তু আজ নিজের চোখের সামনে এঁকে দেখলাম। নিজের মনের মধ্যে বিভিন্ন প্রশ্ন আসতে শুরু হলো। কি করে এটা সম্ভব? কি দেখলাম? বিজ্ঞানের চরম অগ্রগতির দিনে বাস্তবে কি সম্ভব? কিন্তু সব ঘটনা যে আমার সামনেই ঘটল, নিজের চোখকে কি করে অস্বীকার করি? ডাক্তারবাবুর দিকে তাকাতে আমি পারছি না। চোখ জলে ভরে গিয়েছে, কথা বলতে পারছি না, কণ্ঠরুদ্ধ হয়েছে। ডাক্তারবাবু বললেন, নামে সবই সম্ভব। পুণ্যপতিতে শ্রী ঠাকুর বলেছেন, নিঃসন্দ চিত্তে প্রাণ ভরে নাম করে যাও, সব হবে। যা ভাবছো হয় না, সব হবে। অসম্ভব সম্ভব হবে। আজ বাস্তবে প্রমাণ পেলাম, নামে অসম্ভব সম্ভব হয়। কিন্তু আমরা মন দিয়ে নাম করলে আমরা সবটা পাবো। এই ভয়াবহ দুর্ঘটনা আপনারা একটু দীর্ঘায়ু হয়ে গেছে, আমার আলোচনাটা আপনারা গ্রহণ করবেন, সবার কাছে শেয়ার করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন। আর এই নামের মাহাত্ম্য কথা আপনারা পড়বেন এবং মোবাইলে সবার সঙ্গে শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ইষ্ট প্রসঙ্গ এখানে রাখলাম। জয় গুরু।